আর আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো যে সমস্ত স্টুডেন্টদের কলকাতা পুলিশ পরীক্ষা এবং তার সাথে বেঙ্গল পুলিশের কনস্টেবল রয়েছে এবং তার সাথেও যাদের গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, প্রত্যেক জনের জন্য কিন্তু একটা সেট কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এই সেটটা আমি চেষ্টা করব প্রত্যেক দিন সকাল 10টার সময় প্রকাশ করা। ঠিক আছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 25টা করে প্রশ্ন আমি দেব। তো তোমরা কিন্তু অবশ্যই এই নোটগুলো কিন্তু করার চেষ্টা করবে। তো প্রথম প্রশ্ন, কথা না বাড়িয়ে একদম সোজাসুজি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয়? ঠিক আছে, অপশান এতে রাজস্থান, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ। তো এটার উত্তর করার চেষ্টা করো। ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয় কোথায়? অন্ধ্রপ্রদেশ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ হচ্ছে সঠিক উত্তর। আমি উত্তর তোমাদের দিয়ে দিয়েছি, কারণ পরবর্তীতে তোমরা যারা ফ্রি গ্রুপে থাকবে তোমাদের পিডিএফটা পেতে সুবিধা হবে। ফ্রি গ্রুপে জয়েন করার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্স চেকিং করবে, সেখানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি কিন্তু একটা দিয়ে দেবো, সেখানেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো চলো, এইটা সম্বন্ধে ফ্লেমিঙ্গো উৎসব যেহেতু অন্ধ্রপ্রদেশে পালিত হয়, তো সেহেতু আমরা কিছু অন্ধ্রপ্রদেশের ডিটেলস একটু জেনে নেব। প্রতি বছর অন্ধ্রপ্রদেশের নেল্লোর, ভালো করে দেখো, প্রত্যেক বছর অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় অবস্থিত তোমার নেল্লাপাটু পাখি অভয়ারণ্যর কাছে পুলিকট হ্রদ, তার মানে তোমরা বুঝতে পারছো এখানে একসাথে অ্যাডিশনাল ইনফরমেশন কি আছে। পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, যদি বলে নেল্লাপাটু পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত, সেটাও কিন্তু অন্ধ্রপ্রদেশ হবে। তো এইগুলো তোমার এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে মনে রাখো। এটি একটি 3 দিনের উৎসব। এই উৎসবের সম্বন্ধে ডিটেলসটা একটু দিয়ে দিয়েছি, যা শীতের মৌসুমে আয়োজিত হয়, যখন হাজার হাজার পরিযায়ী পাখি এই অঞ্চলে আসে। এই উৎসব চলাকালীন বেশ কিছু বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক আছে, এখানে অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে দেওয়া আছে, দেখো অন্ধ্রপ্রদেশে কী কী উৎসব সেটাও দিয়ে দিয়েছে। অন্ধ্রপ্রদেশে ফ্লেমিঙ্গো উৎসব, শিবরী ব্রহ্মোৎসব, তারপর বিশাখা উৎসব, সব অন্ধ্রপ্রদেশের উৎসব। তাছাড়া কর্ণাটকে উৎসব কী আছে, কাম্বালা উৎসব, কারগা উৎসব। ঠিক আছে, বৈরামুদি উৎসব, মহামস্তক অভিষেক উৎসব, এগুলো সব কর্ণাটক। তামিলনাড়ুতে কী আছে? তামিলনাড়ু তোমরা অলরেডি জানো, এটা পোঙ্গল পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তাছাড়া হচ্ছে চাবরাম উৎসব, মহামহম উৎসব। তারপর কেরালাতে ওনাম, বিশু উৎসব, মাকারা ভিলাক্কু উৎসব, থিয়াম উৎসব, এগুলো সব হচ্ছে কেরালাতে। ঠিক আছে, এগুলো সব মনে রেখো। একটু ডিটেলসটাও এখানে দিয়ে দিয়েছি, খুব ইম্পর্ট্যান্ট হিসাবেই তোমাদের সেটটা বানিয়েছি। সেকেন্ড প্রশ্ন কী আছে দেখো, 1975 সালে মীনা গুজ্জরি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কে পেয়েছেন? সোনাল মাসিং, সিতারা দেবী, শোভানা নারায়ণ, মল্লিকা সারাভাই। সঠিক উত্তর হয়ে যাবে 1975 সালে মীনা গুজ্জারি তোমার চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছে মল্লিকা সারাভাই। ঠিক আছে, তো চলো মল্লিকা সারাভাইয়ের সম্বন্ধে ডিটেলস একটু জেনে নিই। উত্তর হলো মল্লিকা সারাভাই, বুঝতেই পারছো অ্যান্সার কীগুলো একটু দেখে নাও। মল্লিকা সারাভাই তিনি একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার এবং অভিনেত্রী। তিনি পারফর্মিং আর্টসে তার অবদানের জন্য তাকে অনেক পুরস্কার ও সম্মান দেওয়া হয়েছে। 1975 সালে মীনা গুজ্জরির শ্রেষ্ঠ পুরস্কার তিনি পেয়েছেন। ঠিক আছে, মীনা গুজ্জরির একটি গুজরাটি চলচ্চিত্র, যা মীনা প্যাটেলের জীবনের সম্পর্কে অভিনয়টা করা হয়েছে। ঠিক আছে, এবং একজন কিংবদন্তি গুজরাটি লোকগায়কও ছিলেন। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখককে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের জন্য। হ্যারি পটার সিরিজের লেখককে? অরুন্ধতী রায়, জে.কে রাউলিং, তসলিমা নাসরিন, না সালমান রুশদি? সঠিক উত্তর হয়ে যাবে জে.কে রাউলিং। জে.কে রাউলিং হচ্ছে তোমার হ্যারি পটারের লেখক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী আছে দেখো, নেক্সট প্রশ্ন আছে সমুদ্রগুপ্তের রাজদরবারের সভাকবি কে ছিলেন? বাণভট্ট, হরিসেন, চাঁদ বরদাই, না ভবভূতি? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে হরিসেন। কেমন? হরিসেন ছিলেন গুপ্ত সম্রাটের সমুদ্রগুপ্তের রাজদরবারের সভাকবি। ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি যিনি লিখেছেন, বুঝতেই পেরেছো তোমরা, পরীক্ষায় আসে দেখবে মাঝে মধ্যে যে এলাহাবাদ প্রশস্তি কার লেখা, যা প্রয়াগ প্রশস্তি নামেও পরিচিত। অনেক সময় এলাহাবাদ প্রশস্তি না দিয়ে তোমাকে প্রশ্নটা প্রয়াগ প্রশস্তি নামেও তোমার দিতে পারে। ঠিক আছে, তো 33টা পঙ্কুলি আছে।
মনে রেখো এটা। এগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু লাইন তোমাদের জন্য কিন্তু আমি টেনে দিয়েছি, ঠিক আছে? প্রয়াগ প্রশস্তি গুপ্ত বংশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বলে। এটা একটা রিসেন্ট ডাব্লিউবিসিএসে এসেছিল যে এলাহাবাদ প্রশস্তি গুপ্ত বংশের মানে কি সম্পর্কে বলেন। তো ওখানে অপশান ছিল রাজনৈতিক ইতিহাস, ঠিক আছে? তারপর অনেকগুলো অপশান ছিল, তোমার রাজকীয় দরবারের ব্যবস্থা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রাজনৈতিক ইতিহাস। সেই জন্যই কিন্তু এরমভাবে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? সমুদ্রগুপ্ত অনেক কবি ও পণ্ডিতদের পৃষ্ঠপোষক ছিলেন, যিনি হরিসেন ছিলেন তার জন্য তার তার মধ্যে একজন। তো এখানে আমি একটু তাড়াতাড়ির মধ্যে দিচ্ছি, ধরো এখানে অনেকগুলো আমাকে করতে হবে, বুঝতেই পারছো যে ভিনসেন্ট স্মিথ কি বলেছে, ভারতের নেপোলিয়ান বলেছেন তাকে। হ্যাঁ, এটা মনে রেখো। এই ছোট ছোট জিনিসগুলো একটু মনে রেখো, এগুলো তোমরা একটু পড়ে নাও। তার কিছু মুদ্রায় তাকে বীণা বাজাতে দেখা যায়, তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, ঠিক আছে? এটা মনে রাখো। হরিসেন নয় কিন্তু, হরিসেন কিন্তু সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, হরিসেন নয় কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 1916 সালে বিখ্যাত লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে ড্যাশের মধ্যে। লগ্ন চুক্তি কাদের মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী ও আগা খান, বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নাহ, না বাল গঙ্গাধর তিলক ও আগা খান? কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নাহ। বুঝতেই পেরেছো তাহলে প্রশ্নটা কি? লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? বাল গঙ্গাধর তিলক ও আগা খান, এই মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে? এটা মনে রেখো। তো চলো ওনার সম্বন্ধে একটু ডিটেলস জেনে নিই। লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালের ডিসেম্বর মাসে লখনৌতে উভয় দলের একটি যৌথ অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এটি হয়েছিল। তো যদি বলে যে লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল, তাহলে লখনৌ চুক্তি হয়েছিল জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয়েছিল, ঠিক আছে? বাল গঙ্গাধর তিলক একটি মোহাম্মদ আলী কী বলে বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলস্বরূপ মুসলিম লীগের নেতারা ভারতীয় স্বাধীনতার দাবিতে কংগ্রেসের আন্দোলনে যোগ দিতে সম্মত হয়। লখনৌ চুক্তি হিন্দু মুসলিম ঐক্যের কাছে আশার আলো হিসাবে দেখা যায়, ঠিক আছে? উভয় পক্ষে ব্রিটিশদের কাছে উপস্থাপন করার কিছু দাবি ছিল। যদি এটা পরীক্ষায় আসতে পারে, যারা এসআই দেবে তাদের জন্য ডেসক্রিপটিভ হিসাবে, যে লখনৌ চুক্তির দাবিগুলো কী কী ছিল। কাউন্সিলগুলিতে নির্বাচিত আসন সংখ্যা বাড়াতে হবে, প্রদেশগুলিতে সংখ্যালঘুদের রক্ষা করা উচিত, সমস্ত প্রদেশকে স্বায়ত্তশাসন দেওয়া উচিত, বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে পৃথক করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? করে না, আবারও বলছি, পুলিশদের পরীক্ষা দেবে আর না প্রশ্ন থাকবে না, এটা হতেই পারে না। তো অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, সিকিম, কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? তো সঠিক উত্তর হয়ে যাবে সিকিম একমাত্র, যে কিন্তু কোনো রকমভাবে মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না, ঠিক আছে? কিছু ডিটেলস একটু সিকিমের দেখে নাও। সিকিম রাজ্য ভুটান, চীন ও নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা যুক্ত। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম এটি মায়ানমারের অন্তর্গত, ঠিক আছে? এটা মনে রেখো। তোমাদেরকে আমি আমাদের যে আলটিমেট গাইড বুক 2.0 ভার্সন, যেটা 4 বছর পরে রিলিজ হয়েছে, যারাই পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থী রয়েছে, আমি বারবার করে বলছি, তোমরা কিন্তু আমাদের এই যে অফিসিয়াল নম্বর দেখতে পাচ্ছ 7001, এই নম্বরে একটু হোয়াটসঅ্যাপ করে নাও। বইটার দাম 175 টাকা পড়বে পিডিএফ আকারে। গোল্ডেন কপিরাইট আছে, তাই কাউকে শেয়ার করবে না, একবারই শেয়ার করতে পারবে। প্রতিটা প্রশ্ন এবং তার সাথে টপিক ওয়াইজ নোট সবটাই তুমি পেয়ে যাবে, এবং পুলিশের জন্য ওটা বলতে পারো মহা ক্যাপসুল। কেমন? চলো নেক্সট প্রশ্ন দেখো তোমাদের জন্য, সিন্ধু সভ্যতা নিম্নলিখিত কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল? বন্দর কোথায় ছিল সিন্ধু সভ্যতা? চাহুন্দারো, লোথাল, কলিবঙ্গান, না বানোয়ালি? এটা সঠিক উত্তর হয়ে যাবে লোথাল। লোথালে একমাত্র পাওয়া গিয়েছিল, কেমন? তো চলো একটু ডিটেলস জেনে নিই সিন্ধু সভ্যতার সম্বন্ধে। হরপ্পা, হরপ্পা বর্তমানে কোথায়? পাকিস্তান। বুঝতেই পারছো, ইরাবতী রাভি নদীর তীরে অবস্থিত। একটা লাইক কিন্তু প্রত্যেকজন দেবে ভাই, অনেক কষ্ট করে তোমাদের জন্য এগুলো করা। হরপ্পা কোথায় আছে? রাভি নদীর তীরে অবস্থিত। 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল। হরপ্পা কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। প্রথম আবিষ্কৃত স্থান, তোমার 2টি সারিতে 6টি সরষাঘাট রয়েছে, এটা মনে রেখো। বেলে পাথরের তৈরি কঙ্কাল মূর্তি,
এখানে কি কি পাওয়া যায়, কি কি বিখ্যাত ছিল ভালো করে দেখো। বেলে পাথরের তৈরি কঙ্কাল মূর্তি, ষাঁড়ের গাড়ি, কফিনের অবশিষ্ট, এই কটা পাওয়া যায়। মহেঞ্জোদারোতে কি কি পাওয়া যায় একটু ভালো করে দেখো। মহেঞ্জোদারো অর্থাৎ এটাও পাকিস্তানে অবস্থিত, সিন্ধু নদীর তীরেই অবস্থিত। 1922 সালে আর.ডি. ব্যানার্জি সিন্ধুর লারকানা জেলাতে এই সভ্যতা আবিষ্কার করেন। যদি বলে পার্টিকুলারলি মহেঞ্জোদারো কোথায় আবিষ্কৃত হয়েছে, এটাও সিন্ধু নদীর তীরে অবস্থিত হয়েছে। কে আবিষ্কার করেছে? আর.ডি. ব্যানার্জি আবিষ্কার করেছে। আর লারকানা জেলার মধ্যে এই সভ্যতা আবিষ্কার হয়েছে, ঠিক আছে। একে মৃৎস্তূপ হিসাবে মনে রেখো, এই সভ্যতাকে সিন্ধুর মরুদ্যান বলা হয়। এবার এখানে ডিটেলস কী কী আছে দেখো। বৃহৎ স্নানাগার, ইটের তৈরি বৃহৎ স্নানাগার এখানে কিন্তু পাওয়া যায়। শস্য ভাণ্ডার, এটাও বৃহৎ শস্য ভাণ্ডার পাওয়া গিয়েছিল। তারপর চিত্তাকর্ষক নিকাশি ব্যবস্থা, একটি নর্তকীয় ব্রোঞ্জ মূর্তি, তারপর স্টিয়েড দাড়িওয়ালা মানুষের মূর্তি, বনশ্রুতির টুকরো, তারপর পশুদেবের মূর্তি। যদি পরীক্ষা হলে কোনো সময় দেয় পশুদেবের মূর্তি হরপ্পা সভ্যতার কোথায় আবিষ্কৃত হয়েছিল, তাহলে মনে রাখবে কি, মনে রাখবে তোমার মহেঞ্জোদারোতে আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে। সিঁড়িতে কঙ্কালের নিদর্শন মিলেছে। চাহুন্দারো সম্পর্ক দেওয়া আছে দেখো, এটাও সিন্ধু নদীর তীরে অবস্থিত। ভারতের ল্যাঙ্কাশায়ার বলে একে। তারপরে একমাত্র শহর যেখানে দুর্গ অনুপস্থিত, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, যে সিন্ধু সভ্যতার কোথায় দুর্গ অনুপস্থিত ছিল, তাহলে সেটা হবে চাহুন্দারো, ঠিক আছে। পুরোপুরি দেখো এক একটা সভ্যতা পড়িয়ে দিচ্ছি তোমাদের। এখানে 25টা প্রশ্ন নামে, কিন্তু প্রচুর জিকে প্রশ্ন তোমাদের জন্য কিন্তু আমি একসাথে করিয়ে দিয়েছি দেখো। চুড়ি কারখানা, পুঁতি কারখানা, এগুলো কিন্তু এখানে পাওয়া গিয়েছে। ধোলাভিরা এটা কোথায়? ধোলাভিরা বর্তমানে গুজরাটে রয়েছে, লুনি নদীর তীরে অবস্থিত। ধোলাভিরা শহরটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে লুনি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, মনে রেখো। কচ্ছের রণে অবস্থিত। তারপর জপি যোশী এটা আবিষ্কার করে, ঠিক আছে, জপি যোশী এটা আবিষ্কার করে, এটা মনে রেখো। এই লাইনটা তো ইম্পর্টেন্ট না। বনওয়ালি, এটার বর্তমান নাম হচ্ছে হিসার, ঘরঘোড়া নদীর তীরে অবস্থিত। ঘরঘোড়া নদীর তীরে অবস্থিত, এইগুলো তো অনেকজন জানেই না। ঘোড়ার অস্থি, পুঁতি ও জব পাওয়া যায়। আর আর.এস. বিশট আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। রাখি গাড়ি, এটা কোথায়? ঘরঘোড়া নদীর তীরে অবস্থিত। কোনটা তাহলে? বনওয়ালি আর রাখি গাড়ি দুটোই কিন্তু ঘরঘোড়া নদীর তীরে অবস্থিত। বসন্ত সিন্ডে এটা আবিষ্কার করেছিল। বৃহৎ সর্ববৃহৎ স্থান কোনটা? রাখি গাড়ি, মনে রেখো এটা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার নেক্সট পয়েন্ট হচ্ছে সুটকা জেন্ডোর, এটাও পাকিস্তান বালুচিস্তানের দস্তা নদীর তীরে অবস্থিত, দস্ত নদীর তীরে অবস্থিত। হরপ্পা এবং ব্যাবিলনের মধ্যবর্তী অবস্থান। কেমন? লোথাল কি আছে? এটা গুজরাট, এটা ভোগওয়ালা নদীর তীরে অবস্থিত। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? ভোগওয়ালা নদীর তীরে অবস্থিত। তো এটা মনে রেখো, পরীক্ষা হলে এখন কি দেবে বোঝা বড় দায়। যদি নদীর তীর দেয় তো সব সময় ভেবো না যে হরপ্পার নদীর তীরটাই দেবে, এগুলোও দিতে পারে। লোথাল কোথায়? তাহলে ভোগওয়ালা নদীর তীরে অবস্থিত। এখানে কৃত্রিম ইটের তৈরি বন্দর আছে। বন্দর ওই জন্যই পরীক্ষায় দেয় যে বন্দর কোথায় আছে, ঠিক আছে। এটা মনে রাখো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। সমুদ্র বন্দর হিসাবে ওকে কাজ করা যেত। চলো, সিন্ধু সভ্যতা সম্বন্ধে আরও ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি দেখো। সিন্ধু সভ্যতায় কী হয়েছে না হয়েছে তোমরা এগুলো ডিটেলস পরে দেখে নিও, কারণ আমি তাড়াতাড়ি নাহলে পড়াতে পারবো না তোমাদের। তোমাদের তো আবার অনেক তাড়াহুড়ো থাকে, তো একটু তাড়াতাড়ির মধ্যেই করিয়ে দিচ্ছি। দয়ারাম দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? বলো, দয়ানন্দ সরস্বতী নিম্নলিখিত কোন সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন? কি ছিলেন? ব্রাহ্ম সমাজ, চিন্ময়া মিশন, আর্য সমাজ নাকি প্রার্থনা সমাজ? সঠিক উত্তর হয়ে যাবে আর্য সমাজ। দয়ারাম সাহানি আর্য সমাজ, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো। ফতেপুর সিক্রি ড্যাশ দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর নাকি আকবর? সঠিক উত্তর হয়ে যাবে আকবর, কারণ ফতেপুর সিক্রি তৈরিই করেছিলেন আকবর। তো চলো তার সম্বন্ধে একটু ডিটেলস জেনে নিই। একটু ডিটেলস দেখো দিয়ে দিয়েছে এখানে। ফতেপুর সিক্রিটি একটি মুঘল সাম্রাজ্য আকবর দ্বারা নির্মিত হয়েছিল, এটা তো বলেই দিলাম। তিনি এই শহরটি তার রাজধানী হিসাবে পরিকল্পিত করেছিলেন, এটা মনে রেখো। 20 বছরের মধ্যে মুঘলদের রাজধানী লাহোরে স্থানান্তরিত হয়েছিল। এর ফতেপুর সিক্রি প্রথমে হয়েছিল, তারপরে আবার তোমার লাহোরে ট্রান্সফার হয়েছিল। ফতেপুর সিক্রি 1971 থেকে 1985 সাল পর্যন্ত নির্মিত হয়েছিল। কেমন? অ্যাডিশনাল ইনফরমেশন কী দেওয়া আছে দেখো।
মহান মুঘল রাজবংশ 1526 সালে বাবর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 1526 সালে বাবর ও ইব্রাহিম লোধীর মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এইগুলো কিন্তু লাইনগুলো একটু মনে রেখো। 1527 সালে বাবর ও রানা সাঙ্গার মধ্যে খানোয়ার যুদ্ধ হয়। 1528 সালে বাবর ও মেহেদি রাইনের মধ্যে চান্দোয়ার যুদ্ধ হয়। অনেক সময় দেয় পরীক্ষায়, চান্দোয়ার যুদ্ধ কত সালে হয়? 1528 সালে হয়। বাবর আর মেহেদি রায়ের মধ্যে, মেহেদি রায়ের মধ্যে। 1929 সালে কি বাবর ও মেহমুদ লোধির মধ্যে ঘরঘোড়া যুদ্ধ হয়। 1929 সালে বাবর ও তোমার মেহমুদ লোধির সাথে ঘরঘোড়া যুদ্ধ হয়। তো পরীক্ষা হলে দিতেই পারে ঘরঘোড়া যুদ্ধ কত সালে হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখককে? অরুন্ধতী রায়, জে.কে রাউলিং, তাসলিমা নাসরিন না সলমান রুশদির? এটা আমি অলরেডি বললাম একবার, জে.কে রাউলিং। দু একটা রিপিট হয়েছে। জে.কে রাউলিংয়ের সম্বন্ধে একটু ডিটেলস দেখো, দিয়ে দিয়েছি, এটা ভালো করে দেখো। 1990 সালে ম্যানচেস্টার থেকে লন্ডন কিং ক্রস যাওয়ার ট্রেনটি বিলম্বকালে জে.কে রাউলিংয়ের মাথায় প্রথম হ্যারি পটারের ভাবনাটি আসে। মনে রেখো এটা, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। পরবর্তী 5 বছরে তিনি 7টি সিরিজ লেখেন। কিছু বই ও তার লেখকের ডিটেলস একটু দিয়ে দিয়েছে, একটুখানি দেখে নাও। অরুন্ধতী রায়ের লেখা কিছু বই কি আছে? দ্য গড অফ স্মল থিংস, এটা তোমরা অলরেডি জানো। তারপর কাশ্মীর, দ্য কেস অফ ফ্রিডম, এটা মনে রেখো, ঠিক আছে? দ্য মিনিস্ট্রি অফ অ্যাডমোস হ্যাপিনেস, এটাও কিন্তু অরুন্ধতী রায়েরই লেখা। তাসলিমা নাসরিনের লেখা হচ্ছে লজ্জা, মনে রেখো। তারপর আমার মেয়েবেলা, তাসলিমা নাসরিনের, ঠিক আছে? 3 তালাক, এটাও কিন্তু সালমান খুরশিদ। সেম, এটাও সালমান রুশদি, ঠিক আছে? দ্য গোল্ডেন হাউস, এটা সালমান রুশদি। সেম, এটাও কিন্তু মনে রেখো, পরীক্ষায় দিতে পারে। 281 এবং বেয়ন্ড, এটাকে ভিভিএস লক্সমান, ঠিক আছে? মনে রেখো এটা। সিটিজেন দিল্লি, এটা কে লিখেছে? শিলা দীক্ষিত, মনে রেখো। চলো নেক্সট। আশা করি তোমাদের সিরিজটা ভালো লাগছে প্রত্যেকজনের। লাগাটা স্বাভাবিক, তাই না? পুলিশের চাকরি করতে গেলে এটা লাগতে হবে। ভারতের জনসংখ্যার ইতিহাসে পরিপ্রেক্ষিত নিচের কোন বছরটিকে গ্রেট ডিভাইডেড বছর বলা হয়? গ্রেট ডিভাইডেড বছর কাকে বলা হয়? তোমাদের অপশান এখানে অলরেডি উত্তরটা দেখে ফেলেছো। অপশান এ 1921কে বলা হয় গ্রেট ডিভাইডেড বছর। তো চলো 1921 সম্বন্ধে কেন গ্রেট ডিভাইডেড বছর বলা হয় একটু ভালো করে দেখো, ফিগারে আমি দিয়ে দিয়েছি পপুলেশন, এবং পপুলেশনের ফিগারটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এখানে 1921 সালে দেখো কয়েকটা ডিটেলস দিয়ে দিয়েছি। 1921 সালে পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির কোনো উল্লেখযোগ্য এবং স্পষ্ট প্রবণতা ছিল না। এই বছরের আগে জনসংখ্যা স্থিতিশীল ছিল না, এখন তো দিনের পর দিন বেড়েই যাচ্ছে, বুঝতে পেরেছো? 1921 সালটাকে এই জন্যই বলা হয় গ্রেট ডিভাইডেড বছর। মনে রেখো, পরীক্ষা হলে দিলেও দিতে পারে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নিম্নলিখিতর মধ্যে কে 1857 সালে বিদ্রোহ সম্পর্কে রিলিফ অফ লখনৌ ছবিটি এঁকেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। রিলিফ অফ লখনৌ ছবিটি এঁকেছিলেন কে? টমাস জোন্স বার্কার, ক্যাপ্টেন হিউ, কে হবে? ক্যাপ্টেন মুনরো নাকি ক্যাপ্টেন রাইট? এটা সঠিক উত্তর হয়ে যাবে টমাস জোন্স বার্গার, ঠিক আছে? মনে রেখো এটা। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, এইটা ডিটেলসটাও তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি প্রশ্নের মধ্যে। লোকসভা স্পিকার তার পদত্যাগ ড্যাশের কাছে পাঠাতে পারবে? কার কাছে পাঠাতে পারবে? লোকসভা স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার ডেপুটি স্পিকার, সংসদ বিষয়ক মন্ত্রণা। সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার ডেপুটি স্পিকারের কাছে স্পিকার তার তোমার রেজিগনেশন পেপারটা দিতে পারবে, ঠিক আছে? লোকসভা স্পিকার যে কোনো সময় লোকসভার ডেপুটি স্পিকারের কাছেই পদত্যাগ জমা দিতে পারবে, এটা মনে রেখো। তারপর প্রধানমন্ত্রীর সম্বন্ধে দেখো একটু ডিটেলস দিয়ে দিয়েছি। তিনি মন্ত্রী পরিষদের চেয়ারম্যান ও মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। কার কী ক্ষমতা এখানে দিয়ে দিয়েছি দেখো, কম বেশি একটু ভালো করে দেখো। রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স লাগে, আরও অনেক কিছু ডিটেলস দেওয়া আছে,
তোমরা একটুখানি দেখে নেবে। লোকসভা স্পিকার সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে, এইটা পরীক্ষায় দেয় কখনো কখনো, ঠিক আছে। বিলটি অর্থ বিল কি না তা লোকসভা স্পিকার সিদ্ধান্ত নেন। এছাড়া স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য হয়। একজন ডেপুটি স্পিকার লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে নির্বাচিত করতে পারে। স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার লোকসভা স্পিকারের দায়িত্ব পালন করেন, ঠিক আছে, এটা মনে রেখো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, এই সদর দপ্তরে আমি ডিটেলসটাও দিয়ে দিয়েছি, নিচে দেখে নেবে। দক্ষিণ পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোনটি? কলকাতা, হুবলি, সেকেন্দ্রাবাদ নাকি চেন্নাই? সঠিক উত্তর হয়ে যাবে হুবলি, ঠিক আছে। একটু ডিটেলসটা দেখে নাও। ভারতীয় রেলওয়ে 18টি জোনের মধ্যে হলো একটি দক্ষিণ পশ্চিম রেলওয়ে। এটা 2003 সালে এই রেলওয়েটা হুবলি বিভাগ এবং দক্ষিণ রেলওয়ে ব্যাঙ্গালোর ও মহীশূর বিভাগে একত্রিত করে গঠিত হয়। দক্ষিণ পশ্চিম রেলওয়ে সদর দপ্তর কর্ণাটকের হুবলিতে অবস্থিত, ঠিক আছে। 18টি যে রেলওয়েরই সদর দপ্তর এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু পরে পিডিএফটা পেলে তখন দেখে নেবে, ঠিক আছে, বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা। অবশ্যই আমাদের এই ফ্রি গ্রুপটায় জয়েন হয়ে যাবে। যারা পেড ব্যাচে পড়ছো, মানে যারা অনলাইন বা আমাদের অফলাইন ছাত্র, তাদের জন্য তো আমি এমনিতেই গ্রুপে দিয়ে দেবো এটা। আর যারা ফ্রিতে নিতে চাইছো পিডিএফটা, তারা অবশ্যই আমাদের কিন্তু ডেসক্রিপশনে দেওয়া গ্রুপে জয়েন করো, ঠিক আছে। পাকস্থলী নিঃসৃত মিউকাসের ভূমিকা কী? পাকস্থলী নিঃসৃত মিউকাসের ভূমিকা কী? পাকস্থলীর আন্তঃক্ষরণ রক্ষা করা, স্নেহ জাতীয় পদার্থ বিপাক ঘটানো, খাবারের জীবাণু মেরে ফেলা, প্রোটিনের বিপাক ঘটানো। সঠিক উত্তর হচ্ছে পাকস্থলীর আস্তরণ রক্ষা করা। পাকস্থলীর আস্তরণকে রক্ষা করার জন্য মিউকাস পর্দার তোমার কি বলে মিউকাস খরিত হয়। সঠিক উত্তর হচ্ছে পাকস্থলীর কি আস্তরণ রক্ষা। তো চলো পাকস্থলী সম্বন্ধে ডিটেলস একটু দেখে নাও। মিউকাস বা গ্যাস্ট্রিক মিউকাস হলো পাকস্থলীর প্রাচীরে এপিথেলিয়াম বা আবরণী কোষ ও তোমার গ্রন্থিময় কোষ থেকে নিঃসৃত এক প্রকার আঠালো পদার্থ, ঠিক আছে, গ্যান্ডুলার থেকে নিঃসৃত হয়। পাকস্থলীর মধ্যে মধ্যস্থ গহ্বরের একটি প্রতিরোধক অংশ হিসাবে কাজ করে, যেটি অ্যাসিড ও অন্যান্য পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে। মেনলি প্রাচীরকে রক্ষা করাই হচ্ছে মূল কাজ। তারপর ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্ট দিচ্ছে, একটু ভালো করে দেখো। হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl খাদ্য মাধ্যমকে ক্ষার থেকে অম্লীয় হিসাবে রূপান্তরিত করে এবং পেপসিন কাজ করে সক্ষম করে, ঠিক আছে। তারপর শ্লেষা, এটা কি তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে তোমার পাকস্থলীর আস্তরণকে রক্ষা করে। পেপসিনের কাজ কি? পেপসিনের কাজ হচ্ছে পাকস্থলীকে প্রোটিন জাতীয় খাদ্যকে ভাঙতে সাহায্য করে, ঠিক আছে। এগুলো মনে রেখো, এগুলো দু একটা লাইন এগুলো মনে রাখা উচিত। নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য আছে, টি কোষের পরিণতি প্রাপ্ত কে? টি কোষ থাইরয়েড গ্রন্থি না থাইমাস গ্রন্থি না প্লীহা না অস্থিমজ্জা? থাইমাস গ্রন্থি হবে। থাইমাস গ্রন্থি সঠিক উত্তর। টি কোষে থাইমাস গ্রন্থিতে পরিণতি লাভ করে। চলো টি কোষ সম্বন্ধে দু একটা লাইন এখানে দিয়ে দিয়েছি, একটু দেখে নাও। টি কোষ অস্থিমজ্জা থেকে স্থানান্তরিত হয় এবং থাইমাস গ্রন্থিতে পরিপক্ক হয়। টি কোষ টি লিম্ফোসাইট নামে অভিহিত করা হয়, যা অর্জিত অনাক্রমতার অন্যতম প্রধান উপাদান। কেমন? থাইমাস গ্রন্থিটি সেন্ট্রামের পেছনে এবং স্ট্রেনামের পিছনে, থাইমাস গ্রন্থিটি স্ট্রেনামের পিছনে এবং ফুসফুসের মধ্যে অবস্থিত এবং কেবল বয়স সন্ধিকাল থাকে। এগুলো মনে রেখো, এগুলো এত ইম্পর্টেন্ট নয়। তারপর থাইমোসিন হরমোন থাইমাস থেকে উৎপন্ন হয় এবং এটি তোমার রোগ লড়াইকারী টি কোষগুলিকে বিকাশ করে, মনে রেখো এটা। এবার থাইরয়েড গ্রন্থির সম্বন্ধে একটু ডিটেলসটা জেনে রাখো, এটা পরীক্ষা হলে আসতে পারে। থাইরক্সিন কোথা থেকে খরিত হয়? এটা তোমার প্রথম লাইন বলতে পারো, থাইরক্সিন। চলো নেক্সট কি আছে দেখো। প্লীহা লসিকা তন্ত্রের বৃহত্তম অঙ্গ, এটা মনে রেখো, হ্যাঁ, এটা পরীক্ষা হলে দিতে পারে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নেক্সট প্রশ্ন একটু বড়, একটু ভালো করে দেখো। এগুলো তোদের আমি লাইভে করাতে পারি, লাইভ থেকে মনে হয় রেকর্ডেডটাই তোদের জন্য বেটার হবে, ওই জন্য আমি রেকর্ডেডে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে দেখো, গায়ে জ্বর নেই তোদের জন্য পড়ছি, ঠিক আছে, এগুলো একটু দেখে নিস তোরা। অনেকজন ভাববি যে স্যার পড়তে পড়তে মাঝে মধ্যে আটকে যাচ্ছে,
শরীরটা খারাপ করছে। ভালো করে দেখো, কোষ চক্রের জিরো অর্থাৎ জিরো ফেজ যেটা বলে, তো দশা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সবথেকে সঠিক? জিরো দশায় উপস্থিত কোষ চক্রের দ্রুত ডিএনএ সংশ্লেষণ ঘটে। এটি এমন একটি দশা যেখানে ক্যান্সার কোষে কোষে বিভাজন শুরু হয়। এটি একটি অস্থায়ী নিষ্ক্রিয় দশা যেখানে কোষগুলি কোষচক্র থেকে বেরিয়ে আসে। জিরো থেকে থাকা কোষগুলি সক্রিয়ভাবে ডিএনএ তোমার প্রতিলিপিকরণের জন্য প্রস্তুত হয়। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হয়ে যাবে জিরো দশাতে। এটি একটি অস্থায়ী নিষ্ক্রিয় দশা যেখানে কোষগুলি কোষচক্র থেকে বেরিয়ে আসে, এটা মনে রেখো। এবার জিরোর কিছু ডিটেলস দিয়ে দিয়েছি, দেখে নাও একটু তোমরা। খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, দেখো এখানের মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই তোমরা দেখো হাইলাইটেড করা আছে। অ্যাডিশনাল ইনফরমেশনও দিয়ে দিয়েছি, দেখো কোষ চক্রের বিভিন্ন দশাগুলি দেওয়া আছে। কোষ চক্রে ইন্টারফেজ, ঠিক আছে, ইন্টারফেজ দশা, G1 S, G2 দশা তোমার মাইটোটিক দশা মানে এম দশা নিয়ে গঠিত হয়। জিরো দশা সক্রিয়ভাবে চক্রের অংশ নয়, এটা একটি বিশ্রাম অবস্থা বলে বিবেচিত হয়। তারপর তোমার নিষ্ক্রিয়তা বনাম জরা, নিষ্ক্রিয়তা বলতে বিপরীতমুখী কোষচক্রকে স্থগিতকে জিরো দশা বোঝায়, ঠিক আছে। জরা হলো ক্ষতি বা বার্ধক্যের কারণে কোষচক্রের স্থগিতের একটি অপরিবর্তনীয় অবস্থা। তারপর এগুলো দেখে নাও একটু তোমরা। আমি নেক্সট প্রশ্নে যাই। এগুলো ডিটেলসগুলো তোমরা ওই ইয়েতে পেয়ে যাবে, যখন দিয়ে দেবো তখন একটু পড়ে নিও। অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিও। রাইবোজোম কোন প্রক্রিয়ার এই রাইবোজোমগুলি হলো কোন প্রক্রিয়ার কার্যস্থল? তো প্রোটিন সংশ্লেষ, সালোক সংশ্লেষ, তারপর হচ্ছে ফ্যাট সংশ্লেষ না শোষণ? সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন সংশ্লেষ, ঠিক আছে। রাইবোজোম সম্বন্ধে একটু ডিটেলস দেওয়া আছে, দেখো প্রোটিনের কারখানাও বলা হয়। তোমরা এই দুটো একটু ভালো করে দেখো, ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক কোষ, এটা 80S আর এটা 70S, এগুলো দেয় পরীক্ষা হলে, ঠিক আছে। তাছাড়া দেখো আরও কিছু দিয়ে দিয়েছি এখানে, ভালো করে দেখো। রাইবোজোম কাঠামোর গঠনটা দিয়ে দেওয়া আছে, 70S আর 80S যেটা বললাম। তাহলে এর মধ্যে কি RNA কতটা থাকে? 40% প্রোটিন থাকে। একটা প্রশ্নতে কতটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে ভালো করে দেখছো। আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, এ ও বি উভয় কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে তির্যক তরঙ্গ, ঠিক আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু নয়, এটা মনে রেখো। তরঙ্গ কাকে বলে দেওয়া আছে দেখো। তারপর এখানে ডিটেলস আরও কিছু ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। তো চলো তারপরে ব্যাখ্যাগুলো আমি আর পড়ছি না, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে। নিচের কোনটি জলজ প্রাণীদের মধ্যে ফুলকা নেই? তো এটার কি হবে? ফুলকা নেই কার মধ্যে? অক্টোপাস, স্কুইড, তারপর ক্লাউন মাছ না তিমি? এটা সঠিক উত্তর হয়ে যাবে তিমি। তিমির মধ্যে একমাত্র নেই। চলো এটার ডিটেলস কি দেওয়া আছে দেখো। তিমির ফুলকা নেই। তারপর ফুলকা বেশিরভাগ ফুলকা সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে দেখো। ফুলকা বেশিরভাগ জলজ প্রাণী শ্বাস অঙ্গ। লাস্টেরটা মনে রেখো। তিমির শোষণ অঙ্গ হচ্ছে ফুসফুস। শোষণ অঙ্গ ফুসফুস, এটা মনে রেখো। প্রাণীদের কিছু শোষণ অঙ্গ সম্বন্ধে দেওয়া আছে দেখো। কেঁচোর দেওয়া আছে ত্বক, তিমি ফুসফুস, মাকড়সা বিচে বই ফুসফুস, আরশোলা চিংড়ি এটা হচ্ছে ট্রাকিয়া, ব্যাঙাচি মাছ চিংড়ি ফুলকা, ব্যাঙের ত্বক ফুসফুস, বোহাল গহ্বর উভচর, তারপর স্তন্যপায়ী প্রাণী এবং পাখি এদের হচ্ছে ফুসফুস। নেক্সট কি আছে দেখো। নিম্নের কোনটি জীব ত্বক দ্বারা শ্বাস নেয়? জীব ত্বক দ্বারা, ত্বকের মাধ্যমে শ্বাস নেয় কে? সাপ, কেঁচো, বানর, মানুষ? সঠিক উত্তর হয়ে যাবে কেঁচো, ঠিক আছে। কেঁচো একমাত্র যে তোমার ত্বকের মাধ্যমে শ্বাস নেয়। তবে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রিসেন্ট পরীক্ষায় দেখা গেছে। নিচের কোনটি তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম? দৃশ্যমান আলোকরশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি নাকি তোমার এক্স রশ্মি? সঠিক উত্তর হয়ে যাবে গামা রশ্মি, ঠিক আছে।
গামা রশ্মির সম্বন্ধে কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। দেখো সর্বোচ্চ কম্পাঙ্ক হচ্ছে সর্বোচ্চ কম্পাঙ্কযুক্ত গামা রশ্মির, এটা মনে রেখো, অল্পতম তরঙ্গদৈর্ঘ্য সব থেকে ছোট। চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার নিরাময় ক্ষেত্রে এর ব্যবহার উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট প্রশ্ন আছে চন্দ্রগুপ্ত দ্বিতীয় দ্বারা পরাজিত শকাক্ষত্রিয় রাজা কে ছিলেন? রুদ্রসেন, রুদ্রসিংহ তৃতীয়, রুদ্রদমন নাকি নাহাপান? সঠিক উত্তর হয়ে যাবে রুদ্রসিংহ তৃতীয়। রুদ্রসিংহ তৃতীয় এবং তার ডিটেলস একটু দেওয়া আছে, একটু দেখে নিও। সুন্দরভাবে দেখো এখানে একদম তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধেও ডিটেলস দেওয়া আছে। এগুলো অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে এগুলো মনে রেখো। নেক্সট প্রশ্নতে যাই, কোন বছর এবং কোথায় চৌরি চৌরার ঘটনা ঘটেছিল? 1922 উত্তরপ্রদেশ, 1942 বোম্বে, 1919 অমৃতসর, 1920 বোম্বে। সঠিক উত্তর হয়ে যাবে 1922 সালে উত্তরপ্রদেশে চৌরি চৌরা ঘটনা ঘটে। তো চলো চৌরি চৌরার ঘটনার সম্পর্কে কিছু কথা এখানে দেখো দেওয়া আছে। অসহযোগ আন্দোলন সম্পর্কে দেওয়া আছে, ভারত ছাড়ো আন্দোলন সম্বন্ধে দেওয়া আছে। গান্ধীজির অসহযোগ আন্দোলন 1920 সালের সেপ্টেম্বর মাস থেকে 1922 সাল পর্যন্ত চলেছিল। অসহযোগ আন্দোলন শুরু করার অন্যতম কারণ ছিল 1919 সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1922 সালে 4 ফেব্রুয়ারি গৌরপুরে, মানে ঘটনাটা কি সেটা দেখো এখানে লিখে দিয়েছি। চৌরি চৌরার ঘটনা ঘটেছিল, যেখানে অসহযোগ আন্দোলনের অংশ নেওয়া হয়েছিল এবং ডিটেলসটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। দেখো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। এবার এইখানে দেখো কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে তোমাদের, যেগুলো পরীক্ষায় ট্র্যাডিশনাল হিসেবে আসে। ভারতের প্রথম রেল লাইন কত সালে চালিত হয়েছিল? তোমরা জানলো হয়তো 1813, 1857, 1853, 1833। সঠিক উত্তর হয়ে যাবে 1833। ঠিক আছে, কিছু ডিটেলস দেওয়া আছে দেখে নাও। প্রথম কোথা থেকে কোথায় রেল লাইন চালু হয়েছিল? প্রথম রেল লাইনটি 1853 সালে 16ই এপ্রিল পূর্বে বোম্বে নাম ছিল, বোম্বে থেকে থানে পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, 34 কিলোমিটারই ছিল। এর মধ্যে কটা বগি ছিল? 14টা বগি ছিল। কোন কোম্পানি দ্বারা হয়েছিল? গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে কোম্পানি দ্বারা চালিত হয়েছিল, মনে রেখো। কিছু লোকোমোটিভের নাম দেওয়া আছে। রেলওয়ে সম্প্রসারণ মানে কবে কি হয়েছিল সেগুলো ডিটেলস একটু দেওয়া আছে। গান্ধী আরোইন চুক্তি ভারতের নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে যুক্ত? রাওলাট, আইন অমান্য, অসহযোগ নাকি ভারত ছাড়ো? সঠিক উত্তর হয়ে যাবে আইন অমান্য। আইন অমান্যর সাথে যুক্ত। ঠিক আছে, আইন অমান্য আন্দোলনে দেখো এখানে সবই দেওয়া আছে যে তোমার গান্ধী আরোইন চুক্তি কত সালে হয়েছিল? 1931 সালে 5ই মার্চ। কার মধ্যে হয়েছিল? গান্ধী এবং লর্ড আরোইনের মধ্যে। কি হয়েছিল ডিটেলস আমি দিয়ে দিয়েছি দেখো এখানে। গান্ধীজি আইনকে, রাওলাট আইনকে কি বলেছিল? ঠিক আছে, এটা মনে রাখো, দ্য ব্ল্যাক অ্যাক্ট বা কালা কানুন নামে পরিচিত ছিল। আর রাওলাট আইনের সময় কে ভাইসরয় ছিলেন? লর্ড চেমসফোর্ড। দেওয়া আছে দেখো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, ভারতের জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক? বীরত্ব, ত্যাগ, মাটি এবং সমৃদ্ধির সাথে যুক্ত, ঠিক আছে, না সত্য? এটা সঠিক উত্তর মাটি এবং সমৃদ্ধির সাথে যুক্ত। এবার কিছু ডিটেলস দিয়ে দিচ্ছে, একটু ভালো করে দেখে নাও। কোন রং কিসের, হ্যাঁ, প্রতীক কী, ডিটেলস সব দেওয়া আছে এর মধ্যে দেখো। গেরুয়া, মাঝের রং সাদা, অলরেডি তোমরা দেখেছো ভারতীয় পতাকা, এখানে সবটাই ডিটেলস দেওয়া আছে দেখো। জাতীয় পতাকার উদ্বোধন কোন মানে কত সালে হয়েছিল? 1947 সালে 22শে জুলাই। ঠিক আছে, ভারতের গণপরিষদের দ্বারা জাতীয় পতাকার নকশা গৃহীত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। নেক্সট প্রশ্ন কি আছে দেখো। নেক্সট প্রশ্ন আছে, অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠা কে ছিলেন? পণ্ডিত রমাবাই, দুর্গাবাই দেশমুখ, গায়ত্রী দেবী না সরোজিনী নাইডু? সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাবাই দেশমুখ। ঠিক আছে, উত্তর দুর্গাবাই দেশমুখ। দুর্গাবাই দেশমুখের সম্বন্ধে দেখো, দুর্গাবাই দেশমুখ অন্ধ্র মহিলা প্রতিষ্ঠিত ছিলেন
মানে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জনপ্রিয়ভাবে লৌহ মানবী নামে পরিচিত। লৌহ মানুষ নামে পরিচিত কে সেটা কমেন্ট করবে। আর দুর্গাবাই দেশমুখ ছিল লৌহ মানবী। কেমন? এগুলো মনে রেখো কিন্তু। লবণ সত্যাগ্রহ তিনি প্রথম মাদ্রাজে অনুষ্ঠিত করেছিল। কারারুদ্ধ হয়েছিল। এগুলো চারটিখানি মানুষের জীবন নয়, বুঝলে? খুব সুন্দরভাবে এগুলো দেখে নিও। পরীক্ষা এখান থেকেও দিতে পারে। সরোজিনী নাইডুর সম্বন্ধে দেওয়া আছে দেখো। সরোজিনী নাইডুকে বলা হতো ভারতের কোকিল বা ভারত ইন্ডিয়ান নাইটেঙ্গেল। তোমরা জানো সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের একজন জাতীয়তাবাদী এবং কবি ছিলেন। তিনি 1898 সালে ডক্টর তিনি কাকে বিয়ে করেছিলেন সেটাও দেওয়া আছে দেখো। 1898 সালে গোবিন্দরাজুলু নাইডুকে তিনি বিবাহ করেন। গোপালকৃষ্ণ গোখলের তত্ত্বাবধানে তিনি প্রথম নারী হিসাবে ভারতীয় সংবিধান সংগ্রামের অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে? গান্ধীজির সাথে ডান্ডি মার্চে অংশগ্রহণ করেছিলেন। 1925 সালে কংগ্রেসের কানপুর অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। তিনি প্রথম মহিলা যিনি উত্তরপ্রদেশের প্রথম রাজ্যপাল হন। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন কি আছে দেখো। ভারতের সোনার মুদ্রার সবথেকে বড় ভাণ্ডারি জারি করা হয় প্রথম কোন রাজবংশ কোনটি করেছিল এটা? প্রথম রাজবংশ কে যে তোমার সোনার মুদ্রা প্রচলন করেছিল? কে? মৌর্য, ইন্দ্র, গ্রিক, গুপ্ত নাকি কুষাণ? সঠিক উত্তর হয়ে যাবে কুষাণ। কুষাণ হলো প্রথম রাজা যে ভারতের সবথেকে বড় সোনার মুদ্রা জারি করেছিল। এবার দেখো কুষাণ মুদ্রা সম্পর্কে কিছু ডিটেলস আমি দিয়ে দিয়েছি, একটু ভালো করে এগুলো দেখে নেবে। এগুলো আর পড়তে পারছি না, তোমরা একটু সুন্দরভাবে পড়ে নিও, আমার শরীরটা খারাপ করছে। ঠিক আছে? তোরা যদি লাইক দিস তাহলে আবার নেক্সট এটার পার্ট আমি নিয়ে আসবো কিন্তু। লাইক দিস বা একটু ভিউ টিউ করিস, সবাইকে যদি একটু দিস, মানে একটু শেয়ার করিস, তাহলে অবশ্যই নিয়ে আসবো। এত ডিটেলস সুন্দরভাবে লিখে দিয়েছি। ডিটেলসটা বড় জিনিস না, কথাটা হচ্ছে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা বুঝবি কী করে? তো সেই জন্যই তো টিচার। কে দ্বৈত শাসনের প্রবর্তন করেন? সবাই জানে কম বেশি। অপশান রবার্ট ক্লাইভ। ঠিক আছে? এবার রবার্ট ক্লাইভ সম্বন্ধে একটু ডিটেলস দেখো, দিয়ে দিয়েছি দেখো। অ্যাডিশনাল ইনফরমেশনও দেওয়া আছে দেখো। চিরস্থায়ী বন্দোবস্ত, লর্ড কর্নওয়ালিস কী করেছিল, ওয়ারেন হেস্টিং কী করেছিল, সব বলো। হরপ্পার কোন স্থান থেকে ঘোড়ার চিহ্ন পাওয়া গেছে? চারটে অপশান দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে সুরকোটরা। ঠিক আছে? সুরকোটরাতে প্রথম দেখো, সুরকোটরা গুজরাটের কচ্ছ জেলায় রাপাত তালুকায় অবস্থিত। একটু ভালো করে দেখে নাও, এর ডিটেলসটাও দিয়ে দিয়েছি। তোমরা এটা একটু দেখে নাও। ভাতৃদ্বিতীয়ার উপলক্ষে যে অফারটা দেখো, এটা একবারে দীপাবলি থেকেই অফার চলছে। যারা মনে করছো যে লাস্ট 40 দিন স্যার আপনার সাথে প্রিপারেশান নেবো, কনস্টেবলের একদম মহা সাজেশন পর্ব শুধু এর সাথে ইনক্লুডেড আছে। মাত্র তোমার যারা এসআই ভর্তি হবে তোমাদেরকে বলেই দিয়েছি 100টা জিকে দেবো, তার মধ্যেই তোমরা জিকেটা কামাল করে দিয়ে আসবে। ঠিক আছে? আর যার তার কাছে ভর্তি হতে চাস না ভাই, শেষ হয়ে যাবি। কারণ তোদের যা কম্পিটিশন এবং কাঁধে তারা পড়া মানে বিরাট ব্যাপার। তো সবাই যদি ভাবে যে আমি একটা কোচিং খুলেই আমি পড়াতে 2-4 দিন আমি একটু ইউটিউবে ক্লাস করিয়ে দিলাম, তুমি এসআই ক্ষেত্রে কিন্তু তার অভিজ্ঞতা কাজে লাগে। ঠিক আছে? উল্টোপাল্টা এটা এমসিকিউ নয় যে এমসিকিউ ফরম্যাটে দিয়ে দিলাম বা 2-4টে টপিক তুলে দিলাম ওখান থেকে চলে আসবে। এখান থেকে তোর এত বড় জিকে থেকে 7টা প্রশ্ন দেবে, 5টা লিখতে হবে। তো মনে রাখিস কিন্তু, যারা মনে করছিস যে পড়বি তাদের জন্য সুবর্ণ সুযোগ। 999 টাকায় ভর্তি হয়ে যায়। ওই তার নম্বর এখানে দিয়ে দিয়েছি দেখ, এই নম্বরগুলোতে কল বা হোয়াটসঅ্যাপ করে নেয়। আর যদি কনস্টেবল হতে চাস দেখ, মাত্র 519 টাকা, দেখতে পাচ্ছিস একদম লাস্টে রুদ্রক্ষেত্র 2.0, 519 টাকা, 899 টাকার পরিবর্তে। ঠিক আছে? যদি মনে করিস যে পড়বো তাহলে অবশ্যই জয়েন করে যাস। তারপরে চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো। কার রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হতো? কম বেশি জানো, এটা সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান। ঠিক আছে? কিন্তু শাহজাহানের সম্বন্ধে আবার ডিটেলস এখানে কিছু দিয়ে দিয়েছি দেখো, এগুলো একটু দেখে নিও। শাহজাহানবাদ, আদিনা মসজিদ, মতি মসজিদ নির্মাণ করেন, ময়ূর সিংহাসন। ঠিক আছে? এগুলো মনে রেখো, খুব ইম্পর্ট্যান্ট এইগুলো। তো কেমন লাগলো আর এটা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নিস, আমি ভিডিওর দেওয়ার পরেই আমি দিয়ে দেবো। তো অল দ্য বেস্ট, আশা করি ভালো লেগেছে। নেক্সট ক্লাস আবার নেক্সট দিন করাবো।
আশা করি কালকে একটু সুস্থ থাকবো বেশি। ঠিক আছে? অল দ্য বেস্ট।